শহরের কোলাহল ছেড়ে আজ গাড়িতে চেপে রওনা দিলাম প্রকৃতির টানে। চলুন আপনাদেরও নিয়ে যাই এক অজানা সুন্দর জায়গার পথে। খোলা রাস্তা, মনের আনন্দ আর নতুন কিছু দেখার নেশা। আজকের যাত্রা শুরু হলো এক অদ্ভুত গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পথের বাইরে একটু অন্যরকম অভিজ্ঞতার খোঁজে আজ বেরিয়ে পড়েছি। দেখি না পথ আমাদের কোথায় নিয়ে যায়। দুধারে সবুজ জঙ্গলের সারি, সামনে আঁকাবাঁকা পথ। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের মাঝে গাড়ি ছুটে চলেছে আমাদের নতুন এক গন্তব্যের দিকে। পাখির ডাক, শীতল বাতাস আর সবুজের সমারোহ, ভ্রমণের আনন্দ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। এখন আমরা সুবর্ণরেখা নদীর উপর দিয়ে যাচ্ছি। আজ আমরা এগিয়ে চলেছি গোপীবল্লভপুর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মন্দির। বহু বছর ধরে স্থানীয় মানুষের আস্থা, বিশ্বাস ও ধর্মীয় সংস্কৃতির ধারক হয়ে রয়েছে এই পবিত্র স্থান। রাস্তার দুধারে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ যেন মন্দির দর্শনের আগেই মনকে ভক্তিতে ভরিয়ে তোলে। একটু পরেই আমরা পৌঁছে যাব সেই পবিত্র প্রাঙ্গণে। সেখানে প্রতিদিন ভক্তদের প্রার্থনা ও কীর্তনের ধ্বনি মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আমরা মন্দিরে প্রবেশ করলাম। দেখুন, এই যে সামনে যে দেখা যাচ্ছে, দেখেই এই গম্বুজ দুটো দেখেই মনে হয় যেন এই মন্দিরটি 500-রও বেশি বছর পুরনো এই মন্দির। আর এই যে মন্দির আমরা দেখছি যেগুলো সংস্কার করা হয়েছে, আমরা মন্দিরের ভেতরে রাধা গোবিন্দ মূর্তি দেখতে পাচ্ছি। পুরোহিত মহাশয় পুজো করছেন, আমাদের পুজো উনি করে দিচ্ছেন খুব ভক্তি ভরে। আমরা ঠাকুর মশাইকে নাম গোত্র বলে দিলাম, উনি পুজো করে আমাদের হাতে প্রসাদ দিলেন। আমরা এরপর জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মন্দির দেখলাম। এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুদিন এসেছিলেন। আরে আমরা তো জানিই নাই যে তোমরা এখানে আছো, তাহলে তোমাদের জন্য ঠিক খাবার আনতাম। এরপরে যখন আসবো অবশ্যই তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, রাগ করো না বন্ধুরা। সামনের যে পুরনো অংশ দেখছি, এটা 500 বছর আগেকার পুরনো। এরপর আমরা এখান থেকে ঠাকুরের মন্দিরটা চারিদিক থেকে দর্শন করলাম এবং সুন্দরভাবে খুব ভক্তি ভরে মন্দিরের ভেতরে পুজো দিলাম। এরপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। দেখুন, ভক্ত দুজন আমাদের সঙ্গেই আসছে। এরপর আমরা রওনা হলাম সেই সুন্দর পথ ধরে। এরপরে আমাদের গন্তব্যস্থল হলো হাতিবাড়ি। শুধু ফ্রেম দেখুন, রাস্তার ফ্রেম অসাধারণ, যা ভাষায় বর্ণনা করা যায় না। শুধু থাকুন, সঙ্গে থাকুন, মনটা আনন্দে ভরে যাবে। শুধু পথ, এত সুন্দর চারিদিককার সুন্দর পরিবেশ যেন চোখ ধাঁধিয়ে যায়। বন্ধুরা, পথ কিন্তু এখানে ভীষণভাবে প্রাধান্য পাচ্ছে, কারণ চারিদিককার যে সৌন্দর্য, চারিদিকে বিভিন্ন রকম গাছ, জঙ্গল এবং বিভিন্ন রকম পরিবেশ। তারই মধ্যে দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে অনেক ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তারা এখান থেকে বালি নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বালি পৌঁছে দেয়। এই আমরা আস্তে আস্তে চললাম। এই দেখুন, সামনে যে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা একটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান। জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছি আমরা। দুপাশে শুধু সবুজ আর সবুজ, আর সামনে অজানা পথের হাতছানি। এই আমরা চলে এসেছি হাতিবাড়ির ঠিক কাছাকাছি।
এখানে বেশ ঘন জঙ্গল, চারিদিকটা বেশ নিস্তব্ধতা। তারই মধ্যে থেকে কিছু কিছু লোক মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন স্কুলের ছাত্ররা, তারা এখান থেকে যাচ্ছে। আমরা যেখানে নামলাম সেখান থেকে সুবর্ণরেখা যে নদীটি, এখানে ড্রাইভার সাহেব বললেন বেশ গভীর, আপনারা কিন্তু সাবধানে যাবেন এবং বেশ ঘন জঙ্গল, প্রতিটা পদক্ষেপ সাবধানে চলবেন আপনারা। এবং আমরা আস্তে আস্তে তিনজন মিলে এই জঙ্গলের পথ ধরে সুবর্ণরেখা নদীর ঠিক কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। চলুন বন্ধুরা, দেখি সামনে কি দেখতে পাই। ওই দেখুন দূরে সুবর্ণরেখা নদী, আমরা ঠিক তার পাড়েই চলে এসেছি। আর এই যে সুবর্ণরেখা নদী, এখানে কিন্তু খুব বেশি চওড়া নয়, ঠিক ও পাড়ে কিন্তু ঝাড়খণ্ড, এটা ঝাড়গ্রাম, ওটা হলো ঝাড়খণ্ড। এই আমরা আস্তে আস্তে নদীর ধারে নেমে এলাম। দেখুন এখানে লোকজন নেই বললেই চলে, কারণ এই সময়টা খুবই গরম, তাই তো এই জায়গায় খুব কম আসে পর্যটকরা। শীতকাল হলে কিন্তু এখানে প্রচুর পর্যটক দেখতে পাওয়া যায়। এখানে ফিস্ট থেকে আরম্ভ করে এখানে দারুণ সুন্দর লোকে উপভোগ করে। চারি সাইডটা একটু আপনাদের দেখিয়ে দিই। বিক্ষিপ্তভাবে দুই একটা পাখি দেখা যাচ্ছে, তবে রেঞ্জের অনেক বাইরে, তাই তো দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। বর্ষার সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদী। এখানে বেশ গভীর জল এবং খানিকটা পাথুরে জায়গা। দেখুন নদীর ধারটা বেশ পাথর, সাবধানে নামতে হচ্ছে। আমরা এই যে নদীর খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু নদী এখানে বেশ গভীর, এখানে নামা ঠিক হবে না। আমরা তাই তো চারিদিকটা একটু সুন্দরভাবে দেখে নিই। চলুন আমরা এই যে নদীর সৌন্দর্য আমরা সুন্দরভাবে উপভোগ করি। অসাধারণ সৌন্দর্য, বেশ সুন্দর লাগছে, মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে। তবে বর্ষাকালে এর রূপ একটু অন্যরকম, আমরা খুব সুন্দর করে মজা নিচ্ছি। তবে এই সময়টা বেশ গরম বলে পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে না। শীতকালে এখানে প্রচুর পর্যটক আসে। এখানে সুন্দর পরিবেশ, বেশ মনটা শান্ত হয়ে যায়। চারিদিকে পাখির আওয়াজ যেন দারুণ সুন্দরভাবে মনটা আনন্দে নেচে ওঠে। হাতিবাড়ি জঙ্গল, সুবর্ণরেখা নদী, অনেক সুন্দর। ওই যে দূরে সুবর্ণরেখা। জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি খেজুর গাছ। ছোট্ট খেজুর গাছটি প্রচুর খেজুর হয়েছে। এখানে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, সে বলল এখানে অনেক জায়গায় এরকম খেজুর গাছ দেখতে পাওয়া যায়। দেখুন এখানকার প্রধান জীবিকা হচ্ছে কাঠ সংগ্রহ জঙ্গল থেকে। এই কাঠ নিয়ে এখানকার লোক চলছে, আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে যে শাল গাছ আছে, শালের পাতা দিয়ে অনেকেই এখানে শাল পাতা তৈরি করে এবং সেটা বিক্রি হয়। আমরা এখন এই যে হাতিবাড়ির জঙ্গল, এখান থেকে আমরা একটু ভেতরে ঢুকবো। এখানে অনেক হোমস্টে আছে, এখানে বেশ নিরিবিলি বলে অনেকেই এই হোমস্টেতে থাকে। 2,500 থেকে 3,000 টাকার প্যাকেজ এই হোমস্টেগুলিতে। চলুন আমরা সেই হোমস্টেগুলো যে আছে আমরা একটু দেখি। তবে দূর থেকেই আমরা একটু দেখব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো। ওই দেখুন হোমস্টেগুলো দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরে। দেখুন এখানে মনে এক আলাদাই শান্তি। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং রাস্তা ধরে আমরা এখন রওনা করব ঝিল্লি পার্কের দিকে। আমরা এই মেঠো পথ ধরে, অর্থাৎ এই জঙ্গল কাটিয়ে আমরা আস্তে আস্তে মেন রোডে উঠব। এখানকার সুন্দর পরিবেশ। এই সামনে দেখুন আমরা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি সেটা হলো ঝিল্লি পাখিরালয়। দেখুন ঝিল্লি পাখিরালয় যে জায়গাটি, সেখানে আমরা দেখব সেখানটা কেমন পরিবেশ। বেশ গ্রাম, অনেকগুলো গ্রাম পেরিয়ে সেখানে যেতে হয়। নিস্তব্ধ পরিবেশ, রাস্তায় খুব একটা লোকজন দেখতে পাওয়া যায় না। এই আমরা ঝিল্লি যে জলাশয়টি রয়েছে সেই জলাশয়ের খুব কাছাকাছি চলে এসেছি। তবে
শীতকালে কিন্তু এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। এই সময় প্রচুর গরম, তাই তো এই সময় পাখির আনাগোনাটা অনেকটাই কম হয়। তবুও আমরা এই অনেকটা ঘুরে তবে ওই পার্কের কাছাকাছি যেতে হয়। আমরা সেখানে যাব, জঙ্গলের পথ ধরে আমরা সেই ঝিল্লি পার্কে দিকে রওনা হয়েছি। সেই সুন্দর জলাশয় যেখানে শাপলা শালুকে ভরপুর এই ঝিল্লি পার্ক, জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলেছি। এখানে কখনো কখনো ছোট জীবজন্তু দেখতে পাওয়া যেতে পারে। এই আমরা পার্কের গেটের সামনে চলে এসেছি। এখানে 20 টাকা এন্ট্রি ফি এবং বাচ্চাদের জন্য 10 বছরের মধ্যে হলে 10 টাকা এন্ট্রি ফি। আমরা এই এন্ট্রি ফি টিকিট কেটে আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করলাম। এই পার্কের সাইড দিয়েই রয়েছে বড় ঝিল্লি জলাশয়। আমরা সেখানেই যাব। সেখানে যে সুন্দর যে পাখির ডাক এবং পাখি আমরা দেখতে পাবো সেগুলো আমরা সবাই মিলে দেখব। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, সেই ওয়াচ টাওয়ারে উঠেও আমরা দেখব এই যে জলাশয় রয়েছে সেখানে কি কি পাখি দেখতে পাওয়া যায়। তবে একটা জিনিস আগেই বলেছি বন্ধুরা, এই সময় পাখি পাওয়া খুবই চাপের। তবুও চলুন আমরা দেখি এই জলাশয়ে, অর্থাৎ এই সুন্দর পাখিদের বিচরণ ক্ষেত্র, যেখানে সুন্দরভাবে পাখিরা মনের আনন্দে ঘুরে বেড়াতে পারে নিশ্চিন্তে, সেই জায়গায় আমরা এসে পৌঁছে গেলাম। দেখুন শাপলা শালুকের এবং পদ্ম গাছের সমারোহ দারুণভাবে জলাশয়টিকে পাখিদের উপযুক্ত পরিবেশ করে তৈরি করেছে। দেখুন চারি সাইডটায় পাখিরা সুন্দর খাবার এবং সুন্দর উড়ে বেড়াবার জন্য খুব সুন্দর। এই একটি রাজহাঁস দেখতে পাওয়া যাচ্ছে, এখানেরই হয়তো পার্কের রাজহাঁস। এছাড়াও আমরা চেষ্টা করছি এখানে কি কি পাখি রয়েছে সেটা যদি 2-1টা পাখিও আমরা দেখতে পাই তাহলে অবশ্যই দেখাবো। এই একটি পাখি দেখতে পাচ্ছি, এটা হলো চিল, কালো মাথাওয়ালা চিল। অর্থাৎ এই পাখিটি জলের ওপর উড়ে বেড়াচ্ছে, আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। ভারী সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে পাখিটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি জলপিপি। জলপিপি দেখুন সুন্দর যে শাপলা পাতা তার উপরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এবং সুন্দরভাবে সে খাদ্য খুঁজে বেড়াচ্ছে এবং সুন্দর তার যে সৌন্দর্য আমরা দু চোখ ভরে অনুভব করছি। এই সেই যে রাজহাঁসটি আমরা দেখলাম, সেই রাজহাঁসটি পুনরায় আস্তে আস্তে সেখানে, অর্থাৎ সেই যে জলাশয় সেখানে নেমে পড়ল এবং সেখানে আস্তে আস্তে সে ভেতরে প্রবেশ করছে। সুন্দর দৃশ্য, মন যেন আরো সুন্দর করে তোলে। তবে এখনের থেকেও কিন্তু শীতকালে প্রচুর পাখির এখানে আনাগোনা। যারা পাখি প্রেমী, যারা পাখি দেখতে ভালোবাসে, পাখির ছবি তুলতে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই নোট করে রাখবেন ঝাড়গ্রামের এই ঝিল্লি জলাশয়টি। এখানে কিন্তু প্রচুর পাখি আপনারা দেখতে পাবেন। ওই দূরে দেখতে পাচ্ছি তারা সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে, দুটি বালি হাঁস। ওয়াচ টাওয়ারের উপর উঠে পড়লাম ক্যামেরা নিয়ে, দেখি ওপর থেকে কিছু দেখা যায় কিনা। একটি রাজহাঁস দেখতে পাচ্ছি, সে এই সুন্দর জলাশয়ে সুন্দর আপন মনে খেলে বেড়াচ্ছে এবং একজন নয় দুজনকে আমরা ক্যামেরা বন্দি করলাম। ঝিল্লি পার্ক থেকে
সোজা আমরা রওনা করলাম তপবনের উদ্দেশ্যে। এই ঝাড়গ্রামে দস্যু রত্নাকর, সেই দস্যু রত্নাকর যে জায়গায় ধ্যান লাভ করে বাল্মীকি মুনি হয়েছিলেন, আমরা সেই জায়গাটি যাব। আমরা চলেছি সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে, ভারী সুন্দর প্রেম। আমরা সকলে মিলে গাড়িতে করে যাচ্ছি, আমার ফ্যামিলির সবাই। এই দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে এই যে গাছ দেখছি, এটা হচ্ছে মহুয়া গাছ। মহুয়া গাছ দিয়ে মদ তৈরি হয়। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে উইয়ের ঢিপি বড় বড়, ওই এখানে প্রচুর পরিমাণে এই উইয়ের ঢিপি দেখতে পাওয়া যায়। এবং এখানে কিন্তু মাঝে মাঝেই হাতি বেরোয়, তাই তো আশেপাশে খেয়াল রেখে তবেই কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে হয়। ভারী সুন্দর জায়গা, প্রকৃতি যেন একবারে ঢেলে দিয়েছে, খুব সুন্দর। আমরা এখন তপবনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা খুব তাড়াতাড়ি সেই তপবনের উদ্দেশ্যে পৌঁছে যাব। চলুন আমরা যাই সেখানে। আহা কি সুন্দর! ফ্রেমটা দেখেছো শুধু একবার? ফ্রেম, চোখ ফেরানো যাচ্ছে না। চারিদিকে গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাজপথ, সেই রাজপথের মধ্যে দিয়ে আমরা চলেছি তপবনের উদ্দেশ্যে। এই গভীর নিবিড় জঙ্গলের মধ্যে দিয়ে তপবন, খুব লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে দু একটা গাড়ি পাস হচ্ছে। আমরা চলেছি সেই সুন্দর মনোরম পরিবেশ। বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই আসবে ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামে তপবন, মনটা আনন্দে ভরে যাবে। রাস্তার যে ল্যান্ডস্কেপ দেখে চোখ ফেরানো যায় না। এই আমরা ঠিক তিন মাথার মোড়ে ডান দিকে বেঁকে গেলাম, সামনেই তপবন। এই আমরা খুব কাছাকাছি চলে এসেছি তপবনের। এই সামনে দেখো সুন্দর যে, ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি একটি গাড়ি পার্কিং করা রয়েছে। হ্যাঁ, বেশ কিছু লোকের সমারোহ। এই আমরা তপবনের সামনে পৌঁছে গেলাম। এই হচ্ছে ব্রিজটি তপবনের ভেতরে আশ্রমে প্রবেশ করার জন্য। আর এই যে নালাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা হচ্ছে সীতানালা। তপবন কিন্তু খুব গভীর জঙ্গল, এখানে কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ভেতরে যাওয়া নিষেধ, কেননা অনেক জীবজন্তু বেরোয়। ওই দূরে প্রথমে ভেবেছিলাম হাতির পাল নাকি, না, দেখছি কতগুলো বুনো মোষ নয়, এরা এখানকার যে রাখালরা তারা চড়াতে এসছে। দেখো, জঙ্গলে যাতে পথ না হারায় তার জন্য তাদের গলায় ঘন্টা বাঁধা আছে। এই আমরা তপবনে প্রবেশ করলাম, অর্থাৎ যে আশ্রমটি রয়েছে সেটি আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে কথিত আছে রামায়ণে সীতামা কিন্তু এখানেই কিন্তু বাল্মীকি মুনির আশ্রমেই ছিলেন এবং এখানেই লব কুশের জন্ম হয়েছিল। আমরা এইখানে এই দেখো আমরা দেখতে পাবো। আর এখানে কথিত আছে অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটি লব কুশ কিন্তু এখানে আটকে ছিল, তাই তো ওই যে ঘোড়াটি আমরা দেখলাম সেই ঘোড়াটা কিন্তু এখানে লব কুশ বেঁধে রেখেছিল। এই আমরা এখন এই আশ্রমের মধ্যে যে শান্ত পরিবেশ, বেশ কিছু পর্যটককে দেখতে পাচ্ছি, আমরা ঘুরে ঘুরে দেখব। এই হচ্ছে গিয়ে আতুর ঘর, অর্থাৎ লব কুশ এখানেই জন্মগ্রহণ করেছিলেন, সীতা মায়ের আতুর ঘর এটি। এখানে যে যজ্ঞকুণ্ড, এটা কখনোই নেভানো হয় না, এটা কন্টিনিউ জ্বলতে থাকে। আর এই যে দেখছো বট গাছটি, এই বট গাছটিতে দেখো মনস্কামনা পূরণের জন্য অনেকেই ঢিল বেঁধেছে মানসিক করে। আর এই হলো বাল্মীকি মুনির সমাধিস্থল। আর এই যে যজ্ঞকুণ্ড, এখানে পুজো দেয়। আর ওই যে আমরা দূরে দেখেছিলাম যে মোষগুলো, সেগুলো সীতানালার পাশ দিয়ে তারা আস্তে আস্তে সেখানে চলে যাচ্ছে এবং তারা ওই যে ঘন্টাটি নিয়ে যাচ্ছে, এটা তাদের পথ হারিয়ে গেলে এদের মালিক যাতে তাদের সহজেই খুঁজে পায়, তাই তারা এটি গলায় বেঁধে রাখে। চলো আমরা একটু জিজ্ঞাসা করি। এই মালিককে জিজ্ঞাসা করলাম, উনি তাই বললেন। এই হলো সীতা মায়ের কুঠির।
এই কুটিরেই সীতামা থাকতেন। এখানে দেখো অনেক পুরনো বড় বড় গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশ, পাখির মিষ্টি আওয়াজ চারিদিক থেকে, জঙ্গল বেশ ঘন। এই আমরা সীতা মায়ের যে মন্দির, সেই মন্দিরে আমরা প্রবেশ করব। এবং এই দেখো এখানে কি রয়েছে দেখো লেখা, আমরা একটু পড়ে নিই। সেটা হচ্ছে সীতাধুনী লব কুশের জন্মস্থান, বাল্মীকি মণির যজ্ঞকুণ্ড, যেটা আগে দেখালাম এবং তোমাদের বললাম। এই দেখো এখানে ওই যে পুরোহিত দেখছো, এনারা দুজন মোট এখানে আছেন, এনারাই দেখাশোনার দায়িত্বে রয়েছেন এখানে, এনারাই পুজো পাঠ করেন। আর এই যে বাল্মীকি মণির সমাধিস্থল, এটা এখানে খুব সুন্দরভাবে রয়েছে দীর্ঘদিন ধরে। সীতা মায়ের যে মন্দির, সেখানে দেখি আমরা কে কে আছে, রাম, সীতা, লব কুশ, বাল্মীকি মুনি সকলেই রয়েছেন এই মন্দিরের মধ্যে। পুরোহিত পুজো করাচ্ছেন ভক্তগণের, আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে এলাম, ঠিক মন্দিরের পাশেই একটি নালা বয়ে গেছে। কথিত আছে এখানে নাকি সীতামা লব কুশকে হলুদ দিয়ে স্নান করিয়েছিল, তাই তো সেই নালার জল আজও পর্যন্ত হলুদ আমরা দেখতে পাচ্ছি, হলুদ জল তার। সীতা নালা এবং কাজল নালা যেখানে এক জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গাটায় আমরা চলে এলাম। এই যে জায়গাটি দেখছো, এখানে জল কিন্তু কখনোই শুকায় না, 12 মাস এখানে একই রকমভাবে জল থাকে। তবে বর্ষাকালে এ কিন্তু বেশ ভালো রূপ ধারণ করে। কাজল নালা এবং সীতা নালা যেখানে এসে মিলিত হয়েছে, সেখান থেকে আমরা আশ্রমটিকে একবার দেখি। চারিদিকটা মন্দিরের বেশ ঘন জঙ্গল, তবে খুব বেশি জঙ্গলে না যাওয়াই ভালো। তবে এই যে এখানকার পরিবেশ, ছোট ছোট জীবজন্তু এখানে দেখতে পাওয়া যেতেই পারে। আর এই যে উনুনগুলো আপনারা দেখছেন, যেখানে রান্নাবান্না করা হয়, এখানে অনুষ্ঠানের সময়, অর্থাৎ এখানে যখন উৎসব হয় সে সময় রান্নাবান্না করা হয়। এই যে মজে বুঝে যাওয়া যে সীতা নালা, সেখানে মোষগুলো চড়ে বেড়াচ্ছে আপন মনে, তারা তাদের খাদ্যের সন্ধানে, সে দৃশ্য আমরা দেখছি। এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে দুজন পুরোহিত রয়েছেন, ওনারাই এখানে থাকেন। এছাড়াও যদি কোনো ভক্ত এখানে থাকতে চান, তারা থাকতে পারেন। সুন্দর পাখির আওয়াজ, চারিদিকে একটু খুঁজে বেড়াতে লাগলাম, হঠাৎ এই দেখুন চোখে পড়ে গেল, ভারী সুন্দর, খুব সুন্দরভাবে ডেকে চলেছে পাখিটি, ভারী সুন্দর লাগছে। আশ্রমের সংযোগকারী যে সেতুটি সীতা নালার উপরে, তার উপরে আমরা একটু দাঁড়ালাম এবং সেখানে একটু ছবি তুললাম। চারিদিকটা একটু দেখুন, বেশ গভীর চারিদিকটা জঙ্গল। এরপরে আমরা রওনা হলাম আমাদের নেক্সট, অর্থাৎ পরবর্তী গন্তব্যে। আমরা এখন যাব, পথে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না মনে হচ্ছে, আবার বৃষ্টি থেমে গেছে। আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চললাম। ঝাড়গ্রাম জেলার অন্যতম প্রাচীন শৈব তীর্থ হল রামেশ্বর মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরটি 1600 শতকের নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু নির্মাণ করেন। এই মন্দিরটিকে
লোককথায় বলা হয় বনবাসের সময় ভগবান রামচন্দ্র ও সীতা দেবী এই অঞ্চলে এসেছিলেন এবং সীতা দেবীর ইচ্ছা অনুসারে এখানে এই মন্দিরটি স্থাপিত হয়। সেই সময় থেকেই মন্দিরটি রামেশ্বর মন্দির বলে পরিচিত। আজও শ্রাবণ মাসের হাজার হাজার ভক্ত এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন। এছাড়াও গঙ্গাবারণী উপলক্ষে মন্দিরটি প্রাঙ্গণে ভীষণ বড় মেলা বসে এবং বহু ভক্ত সমাগম ঘটে। এখন অফ সিজন বলে জনসমাগম অনেকটাই কম, তাই তো ফাঁকাই আমরা পেয়েছি মন্দিরটি এবং খুব যত্ন সহকারে পুরোহিত মহাশয় বাবার পুজো করে দিলেন। দেখুন পুজো হচ্ছে, আমরা মন্দিরের চাতালেই রয়েছি। বাইরে আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই তো ছিটে ফোঁটা বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে বাইরে। তাই এই বাবার মন্দিরে আমরা একটু বসলাম, বৃষ্টিটা ধরলেই আমরা যাব, কিন্তু না, বাইরে দেখুন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বাবার মন্দিরেই বসে রইলাম, আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি এবং প্রাকৃতিক দৃশ্য দেখছি, ভারী সুন্দর বাইরেটা লাগছে। বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। চারিদিকের পরিবেশ খুব শান্ত, খুব ঠান্ডা হয়ে গেছে। একটু আগেই খুব গরম ছিল, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে বড় বড় যে বাইরের যে পিলারগুলো, অর্থাৎ এই যে স্থাপত্যগুলো দেখে বোঝা যায় এখানে অনেক কিছুই ছিল এবং অনেক প্রাচীন এই মন্দিরটি। এই যে সমস্ত কিছু টিলাগুলোই বলে দেয় এই মন্দির প্রায় 500 বছরেরও বেশি পুরনো। মন্দিরের মেন গেটে একটি বড় কাঁঠাল গাছ রয়েছে, দেখুন অনেক কাঁঠাল হয়েছে গাছটিতে এবং ভক্তগণ এই কাঁঠাল গাছটিতেই মনস্কামনা পূরণ করার জন্য ধাগা বাঁধে। এখন বৃষ্টি খানিকটা কম হয়েছে, আমরা মন্দিরের বাইরে এলাম এবং আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রেডি হলাম। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা মন্দিরটিকে আরও বৃষ্টির পরে আরও সুন্দরভাবে, চারি সাইডটা কত শান্ত স্নিগ্ধ এবং বৃষ্টির পর যেন মন্দিরটা আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে, আরও সুন্দর লাগছে দেখতে। দেখুন এই মন্দিরটি বেশ কিছুদিন আগে সুন্দর করে সংস্করণ করে কাজকর্ম এবং রং করা হয়েছে, ভারী সুন্দর লাগছে মন্দিরটিকে। বন্ধুরা, আপনারা যদি ঝাড়গ্রামে আসেন তাহলে অবশ্যই আপনারা এই জায়গাগুলো ভিজিট করবেন, ভারী সুন্দর লাগবে, দেখবেন ভীষণ শান্তি পাবেন এই সমস্ত মন্দির এবং এই সমস্ত জায়গাগুলো দেখে। ঝাড়গ্রাম থেকে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে আমাদের খরচ হয়েছে এসিতে 3000 টাকা। আমরা যে দাদার সঙ্গে এই ঝাড়গ্রামে এই সমস্ত জায়গাগুলো ঘুরলাম তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মন্দিরের পাশ দিয়েই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। এখন যেহেতু গ্রীষ্মকাল, জল অনেকটাই শুকিয়ে গেছে, তাই তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখান থেকে গেলে নদীর যে সৌন্দর্যটা ভারী সুন্দর লাগবে এবং 35 কিলোমিটার শর্ট হবে। তাই তো আমরা ওনার কথা অনুযায়ী ওনার সঙ্গে এই নদী বক্ষের উপর দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব বলে রওনা হলাম এবং এখানে উনি আমাদের নামিয়ে দিলেন। কেননা এই সময়টাই এই নদীর মাঝখানে আপনি আসতে পারবেন, অন্য কোনো সময় সম্ভব নয়, কারণ বর্ষাকালটা সম্পূর্ণ জলে ভর্তি থাকে, সমস্ত কিছু ডুবে যায়। এই সময়টাইতে একমাত্র আপনি এই বালিয়াড়ি এই নদী বক্ষের সৌন্দর্য আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারবেন।
তাই তো আমরা নেমে পড়লাম এবং এখানকার সৌন্দর্য উপভোগ করলাম। এবং এখন আমরা গাড়িতে চড়ে আমরা এই নদীর ওপর যে অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছে, অস্থায়ী সেতু তৈরি হয়েছে যাকে বলা যেতে পারে, তার উপর দিয়েই আমরা আমাদের বাড়ি ফেরার পালা। অর্থাৎ আমরা এই রাস্তা দিয়েই নদী বক্ষের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঝাড়গ্রাম ফিরে যাচ্ছি। রাতে আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস, রাতে 6টা 15 মিনিটের টিকিট। এখন ঘড়িতে 4টে 35 মিনিট, ঘন্টাখানিক লাগবে আমরা ঝাড়গ্রামে পৌঁছে যাব। তাই তো বন্ধুরা, যদি ঝাড়গ্রাম আসেন তাহলে এই হাতিবাড়ি সমেত এই যে 4টি স্পট আমরা দেখলাম, অবশ্যই আপনারা আসবেন, ভীষণ ভালো লাগবে। আমরা যে হোটেলে ছিলাম ঝাড়গ্রামে, সেই হোটেলের ফোন নাম্বার এবং যে গাড়িতে করে আমরা ঘুরলাম সেই গাড়ির ফোন নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে কন্ট্যাক্ট করে নেবেন প্রয়োজন হলে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা।